আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আহ জি, বরাবরের মতো আবারও চলে আসলাম তোমাদের সাথে। এডু পরিবার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। আমি মুক্তি আছি তোমাদের সাথে এবং আজকে আমরা পড়ব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম, লাস্টে যে চ্যাপ্টারটা, বাংলাদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা। তো সেই চ্যাপ্টারে আমরা প্রথম অংশটা শেষ করেছি, পার্ট 3 পর্যন্ত আমরা শেষ করেছি। তাহলে এখন আমরা চলে যাচ্ছি পার্ট 4। তো দেখো, পার্ট 4 যে অংশটা সেটা হচ্ছে জাতিসংঘের কাজ। আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? গত ক্লাসে পড়েছিলাম জাতিসংঘের মানে গঠনের উদ্দেশ্য কি ছিল, মৌলিক নীতিগুলা কি ছিল এবং তার কিছু হ্যাঁ তার কিছু আমরা হচ্ছে এক্সপ্লেনেশন সহ সেটা পড়েছিলাম। আজকে তাহলে আমরা চলে যাচ্ছি জাতিসংঘের কাজ সম্পর্কে। তাহলে দেখো যে জাতিসংঘ কাজটা আসলে কি, জাতিসংঘ কেন গঠিত হয়েছিল এবং বর্তমানেও কেন জাতিসংঘ এত ডমিনেটেড একটা অর্গানাইজেশন। তাহলে দেখি যে জাতিসংঘ মানবতার কল্যাণ ও সদস্য রাষ্ট্রসমূহের উন্নয়নের লক্ষ্যে বহুমুখী কাজ করে। লক্ষ্যটা কি? অবশ্যই উন্নয়ন, ডেভেলপড, এবং সেটা একমুখী কোনো কাজ না, মাল্টি ডাইমেনশনাল কাজ, অনেক রকমের কাজ করে থাকে। এবং সেই কাজগুলো কি কি দেখো, আন্তর্জাতিক সহযোগিতা, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। হ্যাঁ, জাতিসংঘের অন্তর্ভুক্ত যতগুলো রাষ্ট্র আছে অবশ্যই তাদের কি আন্তর্জাতিক সহযোগিতা যেটা যতটুকু দরকার সেটা দিতে হবে। শান্তির লক্ষ্যে, মানে কোনো ঝগড়া বিবাদ যুদ্ধ এসবের মধ্যে জাতিসংঘ নাই, তারা শান্তি ও নিরাপত্তা সিকিউরিটির জন্য কাজ করে এবং সেগুলো কি নিশ্চিত করার তাদের লক্ষ্য। এরপরের যেটা সেটা হচ্ছে আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধ আরোপ করা। মানে যে রাষ্ট্রগুলো ধরো কোনোভাবে একটু দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেল বা অন্য রাষ্ট্রের সঙ্গে ঝামেলা ঝগড়া বা মারামারি করছে, যুদ্ধের জন্য বলছে, তাদের জন্য অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধ, মানে অর্থনৈতিক মানে ইকোনমিক্যাল কোনো হেল্প তারা করবে না এবং ডিপ্লোম্যাটিক বা পলিটিক্যাল কোনো হেল্পও তারা পাবে না। এটা কি অবরোধ আরোপ করবে। পরবর্তী যেটা সেটা হচ্ছে শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধের জন্য শান্তি রক্ষা বাহিনী মোতায়েন করা। শান্তি প্রতিষ্ঠা মানে যারা যুদ্ধ করছে বা যে জায়গাগুলোতে ঝামেলা হচ্ছে সেখানে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় তার জন্য বিভিন্ন শান্তি রক্ষা বাহিনী তারা কি করবে, সেই জায়গায় দিবে। পরবর্তী হচ্ছে আঞ্চলিক সংস্থা সমূহের সহযোগিতা গ্রহণ করা। হ্যাঁ, তোমার ধরো বিভিন্ন, এখন যেমন বাংলাদেশকে যদি আমি চিন্তা করি একটা দেশ, তাহলে তার মধ্যে আঞ্চলিক কিছু সংস্থা থাকে, সেই সংস্থাগুলোর সাথে কি সহযোগিতা গ্রহণ করা। যেমন বাংলাদেশেও কিন্তু অনেক অনেক অর্গানাইজেশন কাজ করছে যেগুলো ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, যে সেগুলোকে অবশ্যই নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা এনজিও বলা হয়ে থাকে। এগুলার কিভাবে সহযোগিতা গ্রহণ করে সেগুলোর জন্য কাজ করে বা এটার উদ্দেশ্য সেটাও থাকে। আবার হচ্ছে সদস্য রাষ্ট্রসমূহের জীবনযাত্রার মনোন্নয়নের লক্ষ্যে বেকার সমস্যা সমাধান। কি কি ধরো সদস্য রাষ্ট্রগুলোর জন্য মানে জীবনযাত্রার মান উন্নয়ন, যে লাইফস্টাইল যে ডেভেলপ হবে তার জন্য বেকার সমস্যার সমাধান, কৃষি, শিক্ষা, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, পুনর্বাসন ও সেবা ইত্যাদি কল্যাণমূলক কাজ করা। আমরা কিন্তু অনেক সময় দেখি যে হ্যাঁ এই অর্গানাইজেশন কাজ করছে এই জায়গায় বিভিন্ন সময়, যেমন ধরো বন্যা হোক, খরা হোক, এই যে সমস্যাগুলো আছে সবকিছুর জন্যই কাজ করে থাকে। এবং আরো সংস্থা আছে যারা কিন্তু কাজ করে, যেগুলো আমাদের আঞ্চলিক সংস্থা, যেমন ব্র্যাক কিন্তু বাংলাদেশের একটা প্রতিষ্ঠান যারা অনেক জায়গায় অনেকভাবে কাজ করে থাকে। এরপর হচ্ছে গ্রামীণ ব্যাংকের নাম শুনেছ না, যেটার প্রতিষ্ঠাতা ছিল ডক্টর ইউনুস, যার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, অর্থনীতিতে নোবেল পুরস্কারটা পেয়েছেন। এটা কিন্তু আঞ্চলিক সংস্থার একটা উদাহরণ হতে পারে। লাস্টে যেটা আছে সেটা হচ্ছে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি করা। এখন ধরো কোনো একটা দেশের সাথে অন্য একটা দেশের অনেক বড় যুদ্ধ লেগেছে, এই যুদ্ধর ফলে ঝামেলা হচ্ছে, এক দেশ আরেক দেশকে কী করছে, শোষণ করছে বা প্রতিনিয়ত ঝামেলাটা বেড়েই যাচ্ছে। এই একটা সময় যদি অন্য একটা দেশ সেই দেশের নামে আপিল করে বা যে আন্তর্জাতিক যে আদালত সেখানে যদি মামলা করে, তখন দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক আদালত তার বিরুদ্ধে কী করে, অ্যাকশন নেয় এবং সেটা ঝামেলাটা কিভাবে নিষ্পত্তি করা যায় তার দিকে লক্ষ্য রাখে।
এবং সর্বোপরি বা সর্বশেষে যেটা আছে সেটা হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকা। হ্যাঁ, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকাটা কেমন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের ওপর দাঁড়িয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার দাবি থেকে জন্ম নিয়েছিল জাতিসংঘ। তাহলে জাতিসংঘের জন্মটা কেন নিয়েছিল, যদি এরকম কোনো কোশ্চেন আসে বা জাতিসংঘের জন্মের ইতিহাস কি, তাহলে কিন্তু এটা অ্যান্সারটা এরকম হবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের ওপরে দাঁড়িয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার দাবি থেকে জন্ম নিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের প্রতিষ্ঠার একটি প্রধান উদ্দেশ্য ছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। তাহলে জাতিসংঘের প্রতিষ্ঠার যে উদ্দেশ্যগুলো ছিল তার প্রধান এবং প্রাইম যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, এবং এ দায়িত্ব পালন করতে গিয়ে জাতিসংঘ সফলতা অর্জন করেছে। হ্যাঁ, জাতিসংঘ এটা কী করেছে? সফলতা অর্জন করেছে। কিন্তু আমরা যখন পড়লাম যে প্রথম বিশ্বযুদ্ধের পরে যে ঝামেলাটা হয়েছিল, যুদ্ধে যে ঝামেলাটা হয়েছিল, সেটার বিরোধ করার জন্য বা নিষ্পত্তি করার জন্য জাতিপুঞ্জ গঠিত হয়েছিল, কিন্তু তার স্থায়িত্ব বেশি দিন ছিল না, কারণ এই যে তারা সফলতা অর্জন করতে পারে নাই। আবার কোথাও ব্যর্থতার পরিচয় দিয়েছে, তা সত্ত্বেও এর অবদান উল্লেখযোগ্য। হ্যাঁ, জাতিসংঘ সফলতা অনেক কিছু আছে, কিন্তু ব্যর্থতাও কিন্তু আছে, তারপরেও এর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। জাতিসংঘের সবচেয়ে বড় অবদান হলো এটি প্রতিষ্ঠার পর বিশ্বে আজ পর্যন্ত কোনো বিশ্বযুদ্ধ সংঘটিত হয় নাই, যেটা তোমার 1914 সাল এবং 1939 সাল, মানে 25 বছর ব্যবধানে দুইটা বিশ্বযুদ্ধ হয়ে গিয়েছিল। এটি প্রতিষ্ঠা পূর্বে মাত্র 25 বছরের ব্যবধান ছিল দুইটি বিশ্বযুদ্ধের, যেটা পৃথিবীকে গ্রাস করেছিল। জাতিসংঘের একটি অন্যতম সংস্থা নিরাপত্তা পরিষদ। তাহলে জাতিসংঘের অন্যতম একটি সংস্থা কি? নিরাপত্তা পরিষদে। আমরা কিন্তু এর আগে পড়েছিলাম জাতিসংঘের গঠন, সেখানে 6টা সংস্থার নাম পড়েছিলাম, যার একটা বিশেষ পরিষদ হিসেবেও কিন্তু নারী নিরাপত্তা পরিষদ আছে। বিশ্বশান্তি রক্ষার প্রধান দায়িত্ব নিরাপত্তা পরিষদের অংশ, যেমন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রয়োজনে নিরাপত্তা পরিষদকে যে কোনো সম্মিলিত ব্যবস্থা গ্রহণের ক্ষমতা প্রদান করা হয়েছে। তাহলে নিরাপত্তা পরিষদকে কোথায় ক্ষমতা প্রদান করা হয়েছে? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রয়োজনে। ঠিক আছে, এরপরে আছে যে ফলে বিশ্বের কোথাও কোথাও আন্তর্জাতিক শান্তি বিরোধী কোনো কাজ সংঘটিত হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে তা নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালায়। তাহলে দেখছো যে বিশ্বের কোথাও যদি এই যে শান্তি বিরোধী কোনো কাজ সংঘটিত হয়, তখন এই যে নিরাপত্তা যে পরিষদ আছে তা সেই শান্তির বিরোধী কাজের জন্য যেন সেটা নিষ্পত্তি করা যায়, এটার জন্য সে প্রচেষ্টা চালায়। এভাবে জাতিসংঘ বিশ্ব শান্তি রক্ষায় ভূমিকা পালন করে থাকে। তখন এরপরে যদি কোশ্চেন আসে যে জাতিসংঘ কিভাবে বিশ্ব শান্তি রক্ষায় ভূমিকা পালন করে, তখন আমাদের প্রশ্নের অ্যান্সারটা হবে জাতিসংঘ থেকে শুরু করে, জাতিসংঘের একটি অন্যতম সংস্থা থেকে শুরু করে এই যে এই পর্যন্ত, মানে বিশ্ব শান্তি রক্ষায় ভূমিকা পালন করে থাকে। এই 4টা লাইন মনে থাকবে তো? এখন মনে হয়তো থাকবে, কিন্তু পরীক্ষার সময় আমরা গুছিয়ে লিখতে পারি না। এটা পরীক্ষার সময় সুন্দর করে গুছিয়ে লিখতেও হবে, শুধু মনে থাকলেই হবে না, এটা মাথার মধ্যে রাখতে হবে যে হ্যাঁ কোন পরিস্থিতিতে আমরা কোন লেখাটা কিভাবে গুছিয়ে লিখব। ঠিক আছে, এটাও কিন্তু তোমাদের ক্রিয়েটিভিটির জায়গা। দেখো, বিশ্বের অনেক দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। হ্যাঁ, দীর্ঘদিনের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে দক্ষিণ সুদানের স্বাধীনতা অর্জন এর একটি অন্যতম উদাহরণ। তাহলে উদাহরণ হিসেবে কি দিতে পারো? যে এই যে দক্ষিণ সুদানের স্বাধীনতা অর্জন একটা অন্যতম উদাহরণ। এছাড়া বিভিন্ন দেশ এবং অঞ্চলে বিরাজমান আর্থসামাজিক সমস্যা। অর্থ হচ্ছে আর্থসামাজিক সমস্যা, এটার অর্থ হলো অর্থনৈতিক ও সামাজিক সমস্যা। কি সমস্যা? অর্থনৈতিক ও সামাজিক সমস্যা, মানবাধিকার লঙ্ঘন ইত্যাদিও বিশ্ব শান্তি নষ্ট করে। তাহলে বিশ্ব শান্তি নষ্ট কি কি করে? আর্থসামাজিক যে সমস্যা, তারপরে মানবাধিকার লঙ্ঘন, সবকিছুই নষ্ট করে। তাই জাতিসংঘ বিশ্ব শান্তি রক্ষায় বিভিন্ন দেশের যুদ্ধ সংঘাত নিরসনের পাশাপাশি বিভিন্ন ধরনের আর্থসামাজিক উন্নয়নমূলক কার্যকলাপ পরিচালনা করে। নিচে সংক্ষেপে জাতিসংঘের এ জাতীয় উল্লেখযোগ্য কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হলো। তাহলে জাতিসংঘের উল্লেখযোগ্য যে কার্যক্রমগুলো আছে তার কিছু আলোচনা এখানে করা হয়েছে। তাহলে চলো আমরা একটু দেখে নেই সেই আলোচনাগুলো কি বলেছে, যেখান থেকে আমরা বাংলাদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা সম্পর্কে আরও ডিটেলসে জানতে পারবো।
প্রথমে যেটা বলেছে সেটা হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে কোনো কারণে যুদ্ধ সংঘাত দেখা দিলে অথবা একই দেশের অভ্যন্তরে কোনো সংঘাত সৃষ্টি হলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে সে দ্বন্দ্ব সংঘাত দূর করার উদ্যোগ নেয়। তাহলে কি কি কারণে সে উদ্যোগটা নেয়? একটা হচ্ছে ও এক দেশের সাথে অন্য দেশের যখন যুদ্ধটা দেখা যায়, এবং আরেকটা কারণ হচ্ছে যখন দেখা যাচ্ছে যে নিজ দেশের মধ্যেও যদি কোনো দ্বন্দ্বের সৃষ্টি হয়, এই ক্ষেত্রে হবে। যেমন এই ধরো এখন যদি বাংলাদেশের সাথে মায়ানমার একটা যুদ্ধ হয়, এই ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ কাজ করতে পারে। আবার যদি বাংলাদেশের মধ্যে ধরো রাজনৈতিক এক দলের সাথে অন্য দলের যদি যুদ্ধটা লেগে যায়, ওই অবস্থায় নিরাপত্তা পরিষদ কাজ করতে পারবে। এই লক্ষ্যে বিভিন্ন বিরোধপূর্ণ অঞ্চলে শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করে। এই যে জাতিসংঘের যে শান্তিরক্ষী বাহিনীটা আছে সেখানে তারা সেটা প্রেরণ করে, কখনো সরাসরি আক্রমণ চালায়। তাহলে দেখো তারা কিন্তু আক্রমণটা কখনো সরাসরিও চালিয়ে ফেলতে পারে, এটার অধিকারও বা এই ক্ষমতাটাও জাতিসংঘের হাতে আছে। এরপর আমরা চলে যাচ্ছি যে বর্তমানে বিশ্বের একটি অন্যতম সমস্যা পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন। তোমরা পড়েছো না যখন বাংলাদেশের পরিবেশ পড়তে যেয়ে বা জলবায়ুর পরিবর্তন পড়তে যেয়ে তোমরা পড়েছো কিন্তু যে বর্তমান বিশ্বের একটা বড় সমস্যা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা গ্লোবাল ওয়ার্মিং। এটা মানে কি? বৈশ্বিক উষ্ণায়ন, যার ফলে খুবই তাড়াতাড়ি পরিবেশ দূষণ হচ্ছে এবং ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। তো বিশ্ব পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতিসংঘ কাজ করে যাচ্ছে। তাহলে জাতিসংঘ আবার কোথায় কাজ করছে? যে বিশ্ব পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায়। বিশ্ব শান্তির একটি অন্যতম দিক মানবাধিকার প্রতিষ্ঠা। বিশ্ব শান্তির অন্যতম একটি দিক হচ্ছে মানবাধিকার প্রতিষ্ঠা। বিশেষ করে মানবাধিকার সর্বজনীন ঘোষণার মাধ্যমে জাতিসংঘ বিশ্বের বিভিন্ন দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা কাজ করেছে। নিরক্ষরতা মানবজাতির জন্য অভিশাপ। হ্যাঁ, আমরা কি জানি যে হ্যাঁ ইলিটারেসি কি করে মানুষদের কি করবে? অগ্রগতিতে বা ডেভেলপে সবসময় বাধা আসে, এবং এই ক্ষেত্রে মানবাধিকারের সর্বজনীন নিরক্ষরতা থেকে মুক্ত করার জন্য জাতিসংঘ ইউনেস্কো ইউনিসেফের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে। মানে শিক্ষার জন্য যেটা কাজ করে সেটা হচ্ছে একটা ইউনেস্কো আর একটা হচ্ছে ইউনিসেফ। তাদের কাজ কি? নিরক্ষরতা থেকে মুক্তি। যেমন বাংলাদেশে অনেক সময় অনেক ধরনের স্লোগান বা অ্যাওয়ারনেস এসেছিল, যেমন প্রাইমারি শিক্ষা সবার জন্য বাধ্যতামূলক, নারীদের শিক্ষা বাধ্যতামূলক, এরপরে আর কি কি ছিল যে সবাইকে মাধ্যমিক শিক্ষা পর্যন্ত পড়াশোনা করতে হবে। এই যে তোমার বাধ্যবাধকতাগুলো তৈরি হয়েছিল, কোথায় থেকে তাহলে এসেছে? জাতিসংঘ থেকে এসেছে। এরপর আমরা চলে যাই যে বিশ্বের অনেক দেশ দারিদ্র্য ও ক্ষুধার বেড়াজালে আবদ্ধ। বিশ্বের অনেক দেশ, শুধুমাত্র একটি না, অনেক অনেক দেশ। আমরা যদি চিন্তা করি যে বিশ্বের যতগুলো দেশ আছে সেই দেশের গুটি কয়েক দেশ মাত্র ডেভেলপড, বাকি সব দেশগুলোই কিন্তু কি দারিদ্র্যের মধ্যে আছে। যেটা বড় সমস্যা হচ্ছে ক্ষুধার বেড়াজালে আবদ্ধ বা পোভার্টি। আমরা যদি দেখি যে ডেভেলপ কান্ট্রি আসলে খুবই কম, হাতে গোনা দেখা যাচ্ছে যে কয়েকটা মাত্র দেশ যারা পরিপূর্ণভাবে ডেভেলপড, বাকি দেশগুলো কিন্তু এখনও আন্ডার ডেভেলপড। ঠিক আছে, এবং এই শান্তির পথে বিরাট বাধা। তাই পৃথিবী থেকে দারিদ্র্য ক্ষুধা নিরসনে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছে। মানে তারা এই যে সমস্যাটা সেখান থেকে মুক্তির জন্য কি করেছে? বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ তো করেছে, সাথে সাথে কিছু কিছু বাস্তবায়নও করে ফেলেছে। এরপরে কি আছে যে এছাড়াও জাতিসংঘ বিশ্ব জনসংখ্যা সমস্যার সমাধান, এই যে র্যাপিডলি জনসংখ্যা বেড়ে যাচ্ছে, নারীর অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়ন, মানে মেয়েদের প্রতি যে অত্যাচার করা হয়েছে, তাই মেয়েদের জন্য বিভিন্ন ধরনের অধিকার প্রণয়ন করা, প্রতিষ্ঠা করা ও উন্নয়ন করা, এবং শেষ পর্যন্ত কি এগুলার যে প্রবলেম সে সব প্রবলেম সলিউশনের জন্য কাজ করছে জাতিসংঘ। প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ প্রতিকার বিভিন্ন ধরনের কাজও করে যাচ্ছে কে? এই যে জাতিসংঘ। যেমন ধরো এই যে বিভিন্ন ধরনের তোমার ইয়ে আছে, বাংলাদেশে কি আছে? ইউএনডিপি, তারপরে হচ্ছে মানে যারা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে সেই সবগুলাই এটার মধ্যে আওতাভুক্ত। এছাড়াও আছে এ সকল কর্মকাণ্ড বিশ্ব শান্তি রক্ষায় সহায়ক ভূমিকা পালন করেছেন। ওকে, বুঝতে পেরেছো? কোনো সমস্যা আছে? খুবই ইজি। আমি একবার করে বলছি, তোমরা যদি বাসায় একবার করে রিড দাও তাহলে আমার মনে হয় না কোনো সমস্যা থাকবে। আর হ্যাঁ, অবশ্যই পরীক্ষার জন্য যখন আমরা পড়বো আমরা কী করবো বলো তো? একটু নোট করব, মানে প্রত্যেকটা পড়া একটু হচ্ছে আমরা
নোট করে করে পড়বো, খাতায় লিখে রাখবো, তাহলে সেই কথাটা বা সেই লেখাটা বেশি মনে থাকবে। বইয়ের লেখা যেটা সেটা তোমার বই এত আছে তুমি জানো সেটা হচ্ছে, এটা যদি একটু খাতায় লিখে রাখো তাহলে মনে হয় আরও বেশি ভালো হবে। আর খাতায় লিখে রাখলে সেটা মনে থাকে বেশি। একটা কথা আছে কি, মোর ইউ রিড মোর ইউ ফরগেট, মানে তুমি যত পড়বে তত ভুলবে। আবার কি আছে, দ্য মোর ইউ রিড মোর ইউ লার্ন, মানে তুমি যতই পড়িবে ততই শিখিবে। তাহলে আমরা কয়টা কথা শিখলাম, যে যতই পড়িবে ততই ভুলিবে, আবার যতই পড়িবে ততই শিখিবে। তো অবশ্যই ভুলে যাওয়া থেকে আমরা শিখতে তখনই পারবো যখন বেশি বেশি পড়বো। তাহলে বিশ্ব শান্তি রক্ষার বাহিনীতে বাংলাদেশের ভূমিকা কি কি? আসলে জাতিসংঘের, আমরা তো এতক্ষণ পড়লাম জাতিসংঘের কী কী ভূমিকা ছিল মানে সব অর্গানাইজেশনগুলোতে। এখন আমরা দেখব যে বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের ভূমিকা। এতক্ষণ বাংলাদেশ শুধু নিয়েছে জাতিসংঘ থেকে বা বিভিন্ন জায়গা থেকে, আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে। এবার দেখব বাংলাদেশের কী কী অবদান আছে। বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কমিটির একটি অন্যতম সদস্য দেশ। 1974 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করার পর থেকে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা বাংলাদেশ সক্রিয় ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ সর্বপ্রথম 1988 সালে শান্তিরক্ষা বাহিনীতে সশস্ত্র বাহিনীর সদস্য প্রেরণ করে। মানে বিভিন্ন আর্মি, মানে যে প্রতিরক্ষা বাহিনীগুলো আমাদের দেশে আছে, কি কি আছে, সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে এবং বাংলাদেশ বিমান বাহিনী আছে, পুলিশ আছে, তাই না? তো এখান থেকে যারা অনেক বেশি ভালো কাজ করে বা অনেক আপার লেভেলে চলে যায়, আচ্ছা র্যাবও আছে। তো এই যে শান্তিরক্ষা বাহিনী তাদের কি করছে, তাদের পাঠায় বাংলাদেশ, তাদেরকে কেন, যে বিভিন্ন দেশে বা বিভিন্ন যেখানে সমস্যাগুলো হয় সেগুলা যেন সেখান থেকে মুক্তি পায়, এবং এটাকে বলা হয় কি মিশন। যারা যায় তারা বলে কি করে, মিশনে যাচ্ছি। 2015 সালের আগস্ট পর্যন্ত জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের সেনা ও নৌ ও বিমান বাহিনীর সশস্ত্র বাহিনী যাকে বলছে এবং পুলিশ বাহিনীর সদস্য মিলে 40টি দেশে 50টি মিশনে কাজ করেছে। আমি কি বললাম যে তারা যখন বাংলাদেশ থেকে যায় সেটাকে বলে মিশন। তাহলে দেখো 2015 সালে আগস্ট পর্যন্ত বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর ও পুলিশ বাহিনীর সদস্য মিলে 40টি দেশে কাজ করেছে এবং 50টি মিশনে কাজ করেছে। এ পর্যন্ত যে সমস্ত দেশ বাংলাদেশ শান্তিরক্ষা বাহিনী কাজ করেছে সেগুলোর মধ্যে কয়েকটি দেশের নাম উল্লেখযোগ্য: কঙ্গো, হাইতি, আইভরি কোস্ট, পূর্ব তিমুর, ইরাক, কুয়েত, নামিবিয়া, সুদান, সিয়েরা লিওন, পশ্চিম সাহারা, মোজাম্বিক, রুয়ান্ডা, কম্বোডিয়া, সোমালিয়া, উগান্ডা, জর্জিয়া, সিরিয়া, লাইবেরিয়া, আফগানিস্তান প্রভৃতি। তাহলে দেশগুলোর নাম আমরা মনে রাখতে পারি, কারণ এমসিকিউ আসতে পারে যে কোন দেশে বাংলাদেশের জাতিসংঘ, আচ্ছা কোন দেশে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কাজ করেছে মিশনে, ঠিক আছে? তাহলে দেখো এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা প্রাউড ফিলিংয়ের ব্যাপার যে তারা বিশ্বের শান্তি রক্ষায় কাজ করছে, বা আমাদের সশস্ত্র বাহিনী এত বেশি ডেভেলপ যে তারা সেই জায়গাগুলোতে কাজ করছে। 2015 সালের আগস্ট পর্যন্ত বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে মোট 1,57,050 জন সদস্য পাঠিয়েছে। তাহলে বুঝো কত সদস্য। এটা 2015 সাল পর্যন্ত, মানে 10 বছর আগের কথা বলা হচ্ছে, এটা কিন্তু এখন না। তাহলে এখন আরও বেড়ে গিয়েছে। সংখ্যার দিক থেকে এক্ষেত্রে বাংলাদেশের প্রথম স্থান দখল করে আছে। তাহলে এই যে এতগুলো সশস্ত্র বাহিনী পাঠিয়েছে তার জন্য বাংলাদেশের স্থান কততম? প্রথমতম। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা বিশ্ব শান্তিরক্ষা বাহিনীতে যথেষ্ট, মহিলা সদস্য এখানে দক্ষতা সাহসিকতা দেখিয়েছে। আসলে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবস্থান উজ্জ্বল নক্ষত্রের মতো। এ অবদান স্বীকৃতি হিসেবে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে শান্তিরক্ষা বাহিনীতে কমান্ডার হিসেবে ঊর্ধ্বতন পদে নিয়োগ দেওয়া হয়েছে। এটি বাংলাদেশের ভূমিকার আরেকটি স্বীকৃতি, যা বিশ্বে দেশের মর্যাদা অনেক বৃদ্ধি করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণ দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছে। তো আমরা বুঝলাম এই চ্যাপ্টারটা পড়ে যে হ্যাঁ, বাংলাদেশ ও আন্তর্জাতিক যে সহযোগিতা, সেখানে একা শুধু বাংলাদেশ কোনো সহযোগিতা নেয় না, বরং বাংলাদেশও বিভিন্ন দেশ বা বিভিন্ন রাষ্ট্রকে সহযোগিতা প্রদান করে। তার মধ্যে অন্যতম কি ছিল?
অন্যতম ছিল শান্তিরক্ষা বাহিনীতে সশস্ত্র বাহিনীকে মিশনে কাজে লাগানো। এছাড়াও কিন্তু আরও অনেক কিছুই আছে যেগুলো আমাদের বই এখনো উল্লেখ নাই, তবে হ্যাঁ তোমরা যখন উপর ক্লাসে পড়বে সেগুলো সম্পর্কে জানতে পারবে। যেমন এই যে আমরা ধরো বাংলাদেশ পোশাক শিল্পে অনেক ডেভেলপ, তারা কি করছে বিভিন্ন দেশে পোশাক যে সাপ্লাই করছে, এটাও কিন্তু আন্তর্জাতিক সহযোগিতার একটা বড় অংশ। এছাড়া বাংলাদেশের কি হচ্ছে বাংলাদেশের মেডিসিন কিন্তু অনেক দেশেই সেগুলো ইম্পোর্ট করা হয়, সরি এক্সপোর্ট করা হয়। এটাও হচ্ছে যে আন্তর্জাতিক সহযোগিতা তার একটা বড় উদাহরণ। তো আমরা আজকে এই চ্যাপ্টারটা এখানে শেষ করছি, তবে শেষ করার আগে আমরা একটু সামারাইজ করে ফেলি যে আজকে আমরা কী কী পড়লাম। আজকে আমরা পড়েছি আন্তর্জাতিক যে সহযোগিতা, সেই সহযোগিতা জাতিসংঘের কাজগুলো কী কী ছিল, সেখানে আমরা কয়েকটা কাজ পড়েছি। কাজগুলো ছিল আন্তর্জাতিক সহযোগিতা, শান্তি নিরাপত্তা নিশ্চিত করা, বিভিন্ন অর্থনৈতিক ও কূটনৈতিক যদি সমস্যা হয় সেটা কিভাবে অবরোধ করা যায়। এরপরে পড়েছিলাম যে শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধের জন্য শান্তি রক্ষা বাহিনী কিভাবে কাজ করে, আঞ্চলিক সংস্থাগুলো সহযোগিতা গ্রহণ করা কিভাবে সেটা করে। এছাড়াও আরও কী কী সেক্টর আছে যেগুলোতে জাতিসংঘ কাজ করে, যেমন কৃষি, শিক্ষা, চিকিৎসা। এবং সর্বশেষ পড়েছিলাম যে আন্তর্জাতিক আদালতটা কিভাবে কাজ করে, যেটা বিশ্বের শান্তি রক্ষার জন্য বিশেষভাবে তারা আইন প্রণয়ন করে। পার্ট 5-এ আমরা পড়েছিলাম বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকাটা কেমন ছিল। এখানে যেটা আমরা পড়েছিলাম যে জাতিসংঘ আসলে জন্মটা কিভাবে হয়েছে, জাতিসংঘ কী কী দায়িত্ব পালন করেছে, জাতিসংঘের মধ্যে আর কী কী প্রতিষ্ঠা ছিল। আবার পড়েছিলাম যে জাতিসংঘ এ পর্যন্ত সফলতার গল্পটা কেমন ছিল এবং ব্যর্থতার চিত্রটাও কেমন ছিল। এবং এখানে উদাহরণ হিসেবে আমরা পড়েছিলাম যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সম্পর্কে, যে একটা বিশেষভাবে একটা সংস্থা যেটা বিশ্ব শান্তি রক্ষায় বিশেষ প্রধান দায়িত্ব পালন করে থাকে, যে যার কাজ কি শান্তি ও নিরাপত্তা রক্ষা। এবং আরও কিছু পড়েছিলাম, সেটা হচ্ছে কিভাবে জাতিসংঘ বিভিন্ন শান্তি রক্ষায় ভূমিকা পালন করে। এবং পড়েছিলাম যে এখানে কয়েকটা পয়েন্ট উল্লেখ করা আছে যেটা বলেছে যে জাতিসংঘ বিশ্ব শান্তি রক্ষায় বিভিন্ন দেশের যুদ্ধ সংঘাত নিরসনের পাশাপাশি বিভিন্ন ধরনের আর্থসামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে। নিচে সংক্ষেপে জাতিসংঘের এই জাতীয় উল্লেখযোগ্য কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হলো, যেখানে পড়েছিলাম আমরা যে বিভিন্ন দেশের যদি যুদ্ধ বা সংঘাত দেখা দেয় তখন জাতিসংঘ কী কী করে, বর্তমান বিশ্বের তোমার পরিবেশ দূষণ ও জলবায়ুর বিরুদ্ধে জাতিসংঘ কী কী পদক্ষেপ নিচ্ছে বা নিয়েছে। পড়েছিলাম আমরা যে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ কীভাবে কাজ করেছে। এবার শিক্ষার হার বাড়ানো, নিরক্ষরতা কমানোর জন্য জাতিসংঘ কীভাবে কাজ করেছে। বিশ্বের অনেক দরিদ্র ও ক্ষুধার বেড়াজালে আবদ্ধ যে দেশগুলো আছে সেগুলোতে জাতিসংঘ কীভাবে কাজ করছে। এবং সর্বশেষ যেটা পড়েছিলাম সেটা জাতিসংঘের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান, সেগুলো কি কি, নারীর অধিকার প্রতিষ্ঠা উন্নয়ন, এরপরে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও প্রতিকার। এবং পার্ট 6-এ পড়েছিলাম যে হ্যাঁ বিশ্ব শান্তি রক্ষা যে বাহিনী সেখানে বাংলাদেশের ভূমিকা কী কী ছিল। এখানে পড়েছি যে কত এখন পর্যন্ত 2015 সাল পর্যন্ত কতগুলো দেশে বাংলাদেশের বাহিনীগুলো কাজ করেছে বা মিশনে কাজ করেছে, কতজন কাজ করেছে, কি কি দেশে কাজ করেছে। এর মধ্যে কয়েকটা দেশের নাম আমরা পড়েছি, হাইতি, আইভেরি কোস্ট, পূর্ব তিমুর, ইরাক, কুয়েত, আরও অনেকগুলো যেগুলো আছে সেগুলো আমরা এমসিকিউর জন্য পড়ে রাখবো। ও আচ্ছা, আরও পড়েছিলাম যে এই যে শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের যে বাহিনীগুলো কাজ করছে, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী, বিমান বাহিনী, সেগুলোকে একত্রে বলে সশস্ত্র বাহিনী। এরপরে পড়েছিলাম যে হ্যাঁ বাংলাদেশের কতজন সদস্য 2015 সাল পর্যন্ত কাজ করেছে, সেটা আছে 1,57,050 জন। এর মধ্যে কিছু দুর্ঘটনা ঘটেছে এবং দুর্ঘটনার ফলে 124 জন সদস্য কী করেছে, নিহত হয়েছে। তারপরে বাংলাদেশের যে কৃতিত্ব, সর্বোচ্চ কৃতিত্ব তারা প্রদান করেছে। তো আজকে আমাদের পড়া ছিল এই পর্যন্তই। একটু কি আমরা এমসিকিউ দেখবো? চলো একটু এমসিকিউ দেখি। সব ধরনের উন্নয়নের মূল চাবিকাঠি কোনটি ছিল বলো তো? শিক্ষা। আমরা কি পড়েছিলাম যে সব ধরনের উন্নয়নের মূল চাবিকাঠি শিক্ষা। শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণটা কেমন ছিল? বাংলাদেশের ব্যাপক পরিচিতি দিয়েছে, বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে, বৈদেশিক মুদ্রা অর্জনের পথ খুলে দিয়েছে। সবগুলো কিন্তু হতে পারে, কারণ যখন মিশনে যায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশকে অনেক পে করা হয়ে থাকে। বিশ্ব শান্তি রক্ষায় প্রধান দায়িত্ব জাতিসংঘের কোন পরিষদের?
কোন পরিষদ? নিরাপত্তা পরিষদ। নিচের কোনটি জাতিসংঘের কাজ নয়? কোনটি জাতিসংঘের কাজ নয়? দেখো, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা অবশ্যই এটা জাতিসংঘের কাজ। আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান অবশ্যই কাজ। নির্বাচনে সহায়তা করে না, কারণ রাষ্ট্রের কোনো অভ্যন্তরীণ কোনো কাজে জাতিসংঘ কি করে না? হস্তক্ষেপ করে না। তাহলে আমরা গ নাম্বার পেয়ে গেলাম, যেটা বিভিন্ন রাষ্ট্রের যদি অভ্যন্তরীণ যে নির্বাচন থাকে সেখানে জাতিসংঘ কোনো রকম মানে নাক গলাবে না বা হস্তক্ষেপ করবে না। এই দেখো, আমাদের সৃজনশীল দুইটা আছে, সৃজনশীল দুইটা ভালো মতো পড়তে হবে, পড়ার পরে তোমাদের অ্যান্সার করতে হবে। দেখো, আমি প্রথম সৃজনশীলের ক নাম্বারটা একটু দেখি যে কত সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য লাভ করে? 1974 সালে। একটু মনে রাখবো যে 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হলো, 1972 সালে কি হলো? এরপরে যখন তোমার 1972 সালে জানুয়ারিতেও তো করলো, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, এবং ক্ষমতায় আসার পরে 1954 সালে কি করেছে? বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করেছে। খ নম্বর কি বলছে? জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র সমান মর্যাদা ও সমান সার্বভৌমত্বের অধিকারী হবে। জাতিসংঘের এই মৌলিক নীতিটি ব্যাখ্যা করো। এই দেখো, আমরা যে 7টি মৌলিক নীতি পড়লাম, এই যে দেখো 7টি যে মৌলিক নীতি পড়লাম, প্রথমটাই কিন্তু ছিল জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র সমান ও মর্যাদা ও সমান সার্বভৌমত্বের অধিকারী হবে। এখান থেকে কিন্তু তোমাদের একটা খ নম্বর কোশ্চেন দিয়ে দিয়েছে। তাহলে দেখো, পরীক্ষায় কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। তো এই কোশ্চেনটা যখন আমরা লিখতে যাব, আমাদের প্রথমে লিখতে হবে জাতিসংঘ কি, জাতিসংঘ কী কী কাজ করে, এবং তখন কী কী কাজ করে লেখার পরে বলতে হবে যে হ্যাঁ, জাতিসংঘ তো প্রত্যেকটা দেশের কি করছে? শান্তির, শৃঙ্খলার এবং সিকিউরিটির জায়গাটা নিশ্চিত করছে। তো সেই জায়গা থেকে জাতিসংঘের 7টি যে মৌলিক নীতি আছে, তার মধ্যে অন্যতম বা প্রথম নীতিটি হচ্ছে জাতিসংঘ সকল সদস্য রাষ্ট্র সমান মর্যাদা সার্বভৌমত্ব অধিকারী হবে। এর মানে যে রাষ্ট্রগুলো আছে তারা কেউ কারো থেকে কম না, মানে প্রত্যেকটা রাষ্ট্রই সমানভাবে সম্পূর্ণ একই রকম মর্যাদার, কেউ উপরে থাকবে কেউ নিচে থাকবে এরকম না, সবাই পাশাপাশি থাকবে, এবং তাদের সার্বভৌমত্বের অধিকার হবে, তাদের নিজস্ব ভূখণ্ড থাকবে, নিজস্ব সরকার থাকবে, নিজস্ব জনগণ থাকবে, এবং তাদের প্রশাসনিক কিছু নিয়ম কানুন থাকবে। ওকে, তো গ এবং ঘ তোমাদের কাজ, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা। এরপরে দেখো 2 নাম্বার যে সৃজনশীলটা দেওয়া আছে, সেখানে বলেছে জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? আমরা পড়েছিলাম যে বর্তমান, বা এটা কিন্তু অনেক আগের, যেহেতু মানে তোমার বইয়ে যেটা লেখা আছে তুমি সেটাই দিবা। বর্তমান মহাসচিবের নাম অ্যান্টোনিও গুতেরেস। ঠিক আছে? উনি কোন দেশের অধিবাসনে ছিলেন, মানে কোন দেশের অধিবাসী ছিলেন? পর্তুগাল। এটা দরকার নাই, ক নাম্বার যতটুকু চেয়েছি আমরা ততটুকুই দিব। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম হচ্ছে অ্যান্টোনিও গুতেরেস। আঞ্চলিক সংস্থাসমূহের সহযোগিতা গ্রহণ করা জাতিসংঘের একটি কাজ। এই যে জাতিসংঘের আমরা কয়েকটা কাজ পড়েছি, এর মধ্যে কিন্তু এই কাজটাও পড়েছিলাম যে আঞ্চলিক সংস্থাসমূহের সহযোগিতা গ্রহণ করা কিভাবে এটা করে, এটা ব্যাখ্যা করতে হবে। তো তুমি যখন যদি এটা পড়ার পরে যদি অ্যানালিটিক্যাল চিন্তা করো, তখন কিন্তু এটা তুমি খুব সহজে অ্যান্সার করতে পারবে। আমি কিন্তু এটা বলেছি যে আঞ্চলিক সংস্থাগুলো কী কী, বিভিন্ন ধরনের যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো আছে, এনজিওগুলো আছে, তারা কী কী কাজ করছে, তাদের কী কী কোলাবোরেশন আছে। যেমন ইন্টারন্যাশনাল কিছু কিছু তোমার কোলাবোরেশন আছে, সেটা হচ্ছে এনভায়রনমেন্টকে সেভ করার জন্য, যেমন রিও। এরপরে হচ্ছে তোমার এখন ইউএনডিপি আছে, এরপরে প্রতি বছর কি হচ্ছে, কপ হচ্ছে, সিওপি, এখন মনে হয় কপ 29 হবে। এই যে কাজগুলো আছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের গভর্নমেন্ট বা নন গভর্নমেন্টও হতে পারে, গভর্নমেন্টও হতে পারে, দেশের ভেতরের যে অর্গানাইজেশন সেগুলোতে কাজ করে। যেমন বাংলাদেশে এখন খুবই প্রমিনেন্ট কিছু অর্গানাইজেশন আছে, ব্র্যাক আছে, কেয়ার বাংলাদেশ আছে, এসকেএস আছে, যারা বিভিন্ন এরিয়া নিয়ে কাজ করে, সেখানে এরিয়াতে নারীদের তারপরে শিশুদের নিয়ে কাজ করছে, বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টের যে সমস্যাগুলো হচ্ছে, বিভিন্ন দুর্যোগগুলো হচ্ছে, সব কিছু নিয়ে কাজ করে। এবং জাতিসংঘ কী করছে, তাদের কাজে বিভিন্ন ধরনের সহযোগিতা করছে। সেটা কীভাবে? ফাইন্যান্সিয়ালি হতে পারে, আবার পাওয়ার দিয়েও হতে পারে। তো ঠিক আছে, যেহেতু শেষ হয়ে গেল আজকে আমাদের পড়া, তো ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে, আগামী কোনো পড়াই। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং অবশ্যই এর পরিবারের সাথে থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।